$29 million to strengthen the political landscape in Bangladesh. $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেয়া হয়েছে। এমন $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। $29 মিলিয়ন বাংলা টাকার হিসেবে যার পরিমাণ 350 কোটি টাকারও বেশি। দর্শক বন্ধুরা, একই চাঞ্চল্যকর তথ্য একের পর এক ফাঁস করে যাচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কি সেই আপনার চাঞ্চল্যকর তথ্য? $29 মিলিয়ন, যেটা নাকি আমাদের বাংলাদেশের টাকা যদি কনভার্ট। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেছেন তারা। যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিমাণ গণহত্যা হয়েছে, ছাত্র বা নিরীহ মানুষদের উপরে যেভাবে জুলুম বা নির্যাতন চালানো হয়েছিল, একটা সরকার পরিবর্তন হলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, বিদেশি সহযোগিতা। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখেছেন কিছু ভিডিও যেখানে বুঝিয়েছি যে $29 মিলিয়ন যা কার কাছে আছে আপনারা এতক্ষণই বুঝেছেন। তো আসলে $29 মিলিয়ন এটা যদি বাংলাদেশ সঠিক মানুষ পায় তাহলে কিন্তু সত্যি অনেক উপকার হবে বাংলাদেশের জন্য। তবে এটা যদি ভুল মানুষের কাছে যায় তাহলে বিপদ। তো বন্ধুরা, আপনারা কি চান $29 মিলিয়ন কি হোক? পুরো ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। $29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডির $29 মিলিয়ন তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 21শে ফেব্রুয়ারি মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের এক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেয়া হয়েছে। এমন একটি প্রতিষ্ঠানকে যার নামই কেউ শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র 2 জন কর্মী। $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারেন? শুক্রবার হোয়াইট হাউসে গভর্নরদের এক বৈঠকে তিনি কথা জানান। Got $29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get $29 million from the United States government. There are 2 people working in that firm. দর্শক বন্ধুরা, একই চাঞ্চল্যকর তথ্য একের পর এক ফাঁস করে যাচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। কি সেই আপনার চাঞ্চল্যকর তথ্য? অনেকেই জানলে অবাক হবেন। সেটি হচ্ছে $29 মিলিয়ন, যেটা নাকি আমাদের বাংলাদেশের টাকা যদি কনভার্ট করেন আপনার প্রায় 350 কোটি টাকারও অধিক। কল্পনা করতে পারেন? প্রায় 350 কোটি টাকারও অধিক আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে এই টাকাটা কি ইনভেস্ট করে। কে করে? আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে। দর্শক বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে আমেরিকার ব্রাইডেন কিংবা আমেরিকা থেকে নির্ধারিত একটা গোষ্ঠী এই কাজটা করে আওয়ামী লীগের পতনের পিছনে, কিংবা বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে পতনের পিছনে বাংলাদেশের একটা এনজিও কোম্পানির হাতে এই আপনার ইনভেস্টটা করে, যেটা নাকি আপনার আমেরিকান ডলার প্রায় $29 মিলিয়ন। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন, বাংলাদেশের যে এনজিও কোম্পানিটা আছে এই কোম্পানির ওনার হচ্ছে মাত্র 2 জন। ইতিপূর্বে একটু লক্ষ্য করে শুনবেন, ইতিপূর্বে এই এনজিও কোম্পানির যে ওনার আছে ওনাকে বাংলাদেশের মানুষ ওইভাবে মানে চিনতো না, কিন্তু ওইভাবে কেউ চিনতো না। কিন্তু এখন ওনাদের এই 2 জনকে খুব ভালোভাবে চেনে বাংলাদেশের প্রতিটি মানুষ। কল্পনা করতে পারেন আপনি তিনি কি বলছে? যে এনজিও কোম্পানি, অনেকে জানেন যে এনজিও কোম্পানিটা কে বা কার মাধ্যমে চালাচ্ছে কিংবা চলতেছে, আর এই এনজিও কোম্পানিটা কার, আমি এই প্রসঙ্গে একটু পরে আসতেছি। মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন যে আমার আমেরিকা থেকে যে $29 মিলিয়ন বাংলাদেশের এত বড় একটা পলিটিক্যাল পার্টির আপনার পতনের পিছনে আপনার ইনভেস্ট করছে, এই টাকাটাকে আমি যেভাবেই পারি না কেন উদ্ধার অবশ্যই করব। ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলে, এই যে পলিটিক্যাল পার্টিটার যে পতন ঘটছে এইটারও দায়িত্ব দিছি আমি আপনার ভারতের নরেন্দ্র মোদীর হাতে, যে এটাকে আপনার তদন্ত করে বের করার জন্য, যে এটার পিছনে বাংলাদেশ থেকে কতজন ছিল,
কিংবা ইন্ডিয়া থেকে আপনার কিছু জড়িত আছে কিনা। আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা কথা বলছে যে আপনার এনজিও কোম্পানি, এবং এই এনজিও কোম্পানির ওনার হচ্ছে মাত্র 2 জন। বাংলাদেশের অনেক মানুষ ওনাকে চেনে, কিংবা অনেক মানুষ ওনাদেরকে চিনে না। তার আগে আপনাদেরকে আমি বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কথা। শেখ হাসিনা কিন্তু তিনি বলছিল যে আমার দলের পতনের পিছনে, কিংবা আমার দলের পতন চাচ্ছে আপনার আমেরিকার একটা নির্ধারিত একটা গোষ্ঠী। তারা আমাদের বাংলাদেশের কোনো একটা এনজিওর হাতে তিনি সম্ভবত বলে যে কোনো একটা এনজিওর হাতে সম্ভবত আপনার অনেক টাকা কিংবা অনেক ডলার প্রতিনিয়ত লেনদেন হচ্ছে, এবং বাংলাদেশে একটা জঙ্গি হামলার কি চেষ্টা চালাচ্ছে। এটাকে আমাদেরকে তদন্ত করে বের করতে হবে। আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিষয়টা ঠিকই কি ধরতে পারছে, কিন্তু আসলে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ এরা কিন্তু ব্যর্থ হয়ে যায়, কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন যে আছে টোটালি ভাই ব্যর্থ হয়ে যায়। আপনি ভাবতে পারেন 350 কোটি টাকারও বেশি এই আওয়ামী লীগের পতনের পিছনে ইনভেস্ট করছে। তারা আরো ইনভেস্ট করতো, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এটাকে আটকায় দেয়। এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই এটার আসলে প্রমাণ কি যে আমাদের বাংলাদেশে আসছে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে একটা এনজিও কোম্পানি, আর এই এনজিও কোম্পানিটা আবার চালায় কে? বলেন, এনজিও কোম্পানিটা চালায় কে? জানেন না আপনারা এনজিও কোম্পানিটা কে চালায়? এখন কি আমার মানে নিজের মুখ দিয়ে বলতে হবে যে এই এনজিও কোম্পানিটা কে চালায়, কিংবা এই এনজিও কোম্পানি থেকে টাকাটা কোথায় গেছে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে এমন একটা এনজিও কোম্পানি আছে, আমি নাম বলতেছি না, এমন একটা এনজিও কোম্পানি আছে যে কোম্পানির আপনার এজেন্ট বাংলাদেশের প্রতিটি জায়গায় মনে করেন বর্তমান মানে কি বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমন একটা এনজিও কোম্পানি আছে, বাকিটা আপনারা বুঝে নিতে পারেন। আপনাদের আশা করি এতটুকু বোঝার সক্ষমতা আপনাদের আছে, আমি আশা করি, আই হোপ। এখন আসুন, আপনার বহির্বিশ্বে থেকে যে বা যারা নাকি আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এই 350 কোটি টাকার পিছনে, তারা কেন এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না? বলেন, কেন কোনো কথা বলতেছে? কিংবা আমাদের বাংলাদেশের আপনার এই অতীত চ্যাংরা উপদেষ্টা বা সমন্বয়ক যে আছে না, কালা পাঠা আর হচ্ছে আপনার এই সার্জিস মির জাফররা, এরা কেন কথা বলতেছে না? বলেন তো ভাই, যে আমেরিকা আমাদের বাংলাদেশের উপরে 350 কোটি টাকা আপনার 29 মিলিয়ন ডলারের একটা এত বড় একটা দায় বা চাপিয়ে দিবে, আর এটার বিপরীতে আমাদের সরকার থেকে কিংবা উপদেষ্টা বা সমন্বয়ক থেকে বর্তমান এরাই তো দেশ চালাইতেছে, তাই না? তাহলে এরা কেন কোনো প্রতিবাদ জানাচ্ছে না? বলেন তো ভাই। একটা সরকার পরিবর্তন হলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, বিদেশি সহযোগিতা আসলে এই দেশটাতে আসে। দেশের আভ্যন্তরীণ সম্পদ তো লুটপাট হয়ই, বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার আসে, মিলিয়নস অফ ডলার আসে। এই ডলারগুলা বিদেশিরা মনে করে এই দেশের মানুষের কল্যাণে, উন্নয়নে, গরিব মানুষের ভাগ্য বদলে, চিকিৎসা, স্বাস্থ্যে, নারীদের জন্য, এতিমদের জন্য নানান দেশ অনেক কিছু সহযোগিতা করে। কিন্তু এগুলো আসলে কারা পায়? বাংলাদেশের গণমাধ্যম বলে আমরা বিশ্বাস করি না, মনে করি সরকার পরিবর্তন হয়েছে, দেন হয়তো নতুন সরকারের তাবেদারি করছে। কিন্তু যখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, দ্যাট মিনস ঘটনা সত্য। এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশকে নিয়ে কঠিন এক লাড়া দিছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন অনুদান ছিল এগুলো বন্ধ করে দিছে। এবার বন্ধের পর কি কি বন্ধ করছে, কেন বন্ধ করছে, অনেক দৃশ্যপট সামনে আসছে। এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একটি সংস্থা 29 মিলিয়ন ডলার 348 কোটি টাকা তারা নিয়েছিল, কিন্তু সেই সংস্থার নাম কেউ শোনেন নাই বলে মন্তব্য ট্রাম্পের। আর সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলে জানিয়েছেন তিনি। গতকালকে হোয়াইট হাউসে যখন বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্যের এক ফাঁকে
তিনি এই তথ্য দিলেন। তিনি বলছেন যে বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 বিলিয়ন এমন এক সংস্থার কাছে গেছে যার নাম কেউ শুনে নাই। ছোট একটি সংস্থা এখান থেকে $10,000, সেইখান থেকে $10,000 পায়। সেইখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একাই $29 মিলিয়ন কিভাবে গেল? আর সেই সংস্থায় 2 জন কাজ করেন এবং তিনি বলছেন, আমি মনে করি সেই 2 জন কর্মী দারুণ খুশি, কারণ তারা অনেক ধনী। শীঘ্রই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। ট্রাম্পের বক্তব্য আমরা যদি দেখি যে বাংলাদেশে বিভিন্ন প্রকল্প যখন বাতিল হচ্ছে, এগুলার পিছনে মূল রিজন কি? টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। এখন এই 2টা সংস্থা কারা? কয়েকটা পত্রিকা আমরা দেখছি, কয়েকটা নাম দিছে। এখন আমি শিওর না, আমি সম্ভবত আপনার একটা পত্রিকা দেখলাম, একটার নাম হচ্ছে আপনার ইউএসএর টাকা নেওয়া CEPPS, আর আরেকটা হচ্ছে আপনার IFES, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম, মানে ভোটিং পদ্ধতিকে শক্তিশালী করার জন্য। এখন এই টাকাটা আমেরিকা থেকে যখন আসছে, সরকারের মাধ্যমেই অথবা বেসরকারি মাধ্যমেই ঢুকছে, যেখানে একটা অনুসন্ধান ছিল, প্রতিবেদন ছিল, কিন্তু এত কিছু ফাঁকি দিয়ে বাংলাদেশে কত বড় বাটপার, টাকাই না মাইরা দিতে পারে। আমেরিকার একটা ইনভেস্টিগেশন থাকে, তারা যেখানে যা দেয়, বাট সব ইনভেস্টিগেশনকে ছাপিয়ে ঘটনা ঘটাই দিছে। আমার মনে হয় সরকারের উচিত, মানে যারা প্রকৃত এই ঘটনার টাকাটা আনছে, এই টাকাটা এদের কাছ থেকে বের করা, চিপা দিয়া। কোথায় দিবে চিপা, সরকার সিদ্ধান্ত। $29 মিলিয়ন, বাংলা টাকার হিসেবে যার পরিমাণ 350 কোটি টাকারও বেশি, ঠিক এমন একটি সম পরিমাণ অর্থ ইউসেইডের মাধ্যমে বাংলাদেশের একটি অখ্যাত কোম্পানিকে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, এবং সেই অখ্যাত কোম্পানিটিতে মাত্র 2 জন কাজ করেন। মানে মাত্র 2 জন মানুষকে $29 মিলিয়ন দেয়া হয়েছে বাংলাদেশের রাজনীতির বা গণতান্ত্রিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য। এই অভিযোগটা স্বয়ং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা ইতিমধ্যে এই খবরটি আপনারা জানেন, এবং যেটি বাংলাদেশ সহ বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, যে পরিমাণ গণহত্যা হয়েছে, ছাত্র বা নিরীহ মানুষদের উপরে যেভাবে জুলুম বা নির্যাতন চালানো হয়েছিল, যে নির্যাতন বা জুলুম চালানোর প্রতিবাদে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন গত 1.5 দশক ধরে, তিনি বারংবার বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে তিনি আমেরিকাকে দিকে আঙুল তুলেছেন, অভিযোগের আঙুল তিনি বলেছেন যে আমেরিকা তার সরকারকে উৎখাত করতে চাইছে, এবং তিনি সেক্ষেত্রে নানান ধরনের কথাবার্তা তিনি বলছেন চট্টগ্রাম কেন্দ্রিক ওই অঞ্চলটাতে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা করা হচ্ছে, বা সেন্ট মার্টিনে মার্কিন সেনাঘাটে নৌঘাটে করার চিন্তা ভাবনা হচ্ছে, এবং শেখ হাসিনা সরকার এতে কোনোভাবে রাজি নন। সে কারণে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার চক্রান্ত করছে, এবং এটা তিনি বারংবার বলেছেন। আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগেও তিনি বেশ কয়েকবার এই একই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন, যদিও তখন দেশের মানুষ কিংবা সাংবাদিক মহল তারা কেউ শেখ হাসিনার এই কথাগুলোকে ধরেননি, কারণ তারা মনে করেছিলেন এই কথাগুলো রাজনৈতিক বক্তব্য। কারণ রাজনীতির মাঠে একে অপরকে ঘায়েল করার জন্য এগুলো বলা হয়ে থাকে, এবং শেখ হাসিনা এই কথাগুলো তিনি বারংবার বলতেন। আর শেখ হাসিনা যেহেতু খুব স্পষ্টবাদী বা মুখরাও ছিলেন, কারণ আপনারা যদি দেখেন যে বাংলাদেশের সাবেক যে কয়েকজন সরকার প্রধান রয়েছেন, তাদের মধ্যে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এত বেশি পরিমাণে কথা বলতেন না, বা এত বেশি তারা সাংবাদিক ফেস করতেন না। বা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারও, বা ইউনূস সাহেব তিনি নিজে কিন্তু সংবাদ সম্মেলনে তিনি আসেন না খুব একটা, আমরা এখন ওরকম ভাবে পাইনি। তিনিও তো জাতিসংঘ সফর করে এলেন, তারপর তিনি কিছুদিন আগে দাভোসে গিয়েছিলেন, এর আগে তিনি আজারবাইজান গিয়েছিলেন।
আমরা কখনো তাকে ওইরকম ভাবে সংবাদ সম্মেলন করতে দেখিনি যে সেখানে তিনি কি কি বিষয়ে আলোচনা করেছেন, দেশের স্বার্থে কি কি চুক্তি করেছেন বা কি ধরনের সম্ভাবনা তিনি নিয়ে এসেছেন। কিন্তু আমরা যদি যেমন আমরা বেগম খালেদা জিয়া তার আগেও ছিলেন, তিনি সরকার প্রধান ছিলেন, বেশ ২ বার তিনি ছিলেন। মানে ২ বার তিনি পূর্ণ মেয়াদে ছিলেন, একবার তিনি অল্প কয়েকদিনের জন্য ছিলেন। তিনিও কিন্তু ঠিক ওরকম ভাবে দেশে যখন তিনি আসেন, আ বাইরে কোনো একটা দেশে রাষ্ট্রীয় সফর শেষে এসে আমরা খুব একটা সংবাদ সম্মেলনে তাকে খুব একটা আমরা উত্তর দিতে, প্রশ্নোত্তর পর্বে আমরা খুব একটা অ্যাক্টিভ তাকে পাইনি। যতটুকু আমরা শেখ হাসিনাকে পেয়েছিলাম যে তিনি কোনো একটা জায়গায় সফর করে এলে তিনি সেখানে তিনি কি কি বিষয়ে কাজ করেছেন, রাষ্ট্রের কোন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন চুক্তি নেওয়া হবে, কোন সম্ভাবনা তৈরি হয়েছে, এসব নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করতেন ১-১.৫ ঘন্টা ধরে গণভবন থেকে, এবং সেখানে নানান ধরনের প্রশ্ন করা হতো। সেখানে যেমন তৈলাক্ত প্রশ্নও ছিল, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও থাকতো। যদিও একটি প্রশ্নের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বড় একটা পরিবর্তন তৈরি হয়ে গিয়েছে। এইসব সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনা বারংবার এই বিষয়গুলো তিনি অবতারণা করতেন। তিনি বারংবার বলতেন যে হ্যাঁ, তাকে উৎখাত করার জন্য আমেরিকা সহ বাংলাদেশে কিছু গোষ্ঠী তারা একসাথে কাজ করছেন। এখন এই কথাগুলো কেউ তখন বিশ্বাস না করলেও এখন ২৫-এ এসে, যখন ফেব্রুয়ারির শেষের দিকে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নেওয়ার ১ মাস পূর্তির পরে এসে তার আগের সরকার জো বাইডেনের সময়কার নানান তথ্য উপাত্ত তিনি সামনে নিয়ে আসছেন, তখন একের পর এক বলা যায় বোমা বর্ষণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, এবং রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট মানুষজনের কপালে চিন্তার ভাঁজ তৈরি হচ্ছে। যারা আওয়ামীপন্থী তারা অনেকেই মনে করছেন যে তারা ভুল করেছেন শেখ হাসিনার কথা বিশ্বাস না করে, আর যারা আওয়ামী বিরোধী তারা অনেকেই এই যে ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তি, এগুলোকে তারা নিজেদের জন্য ভয়ঙ্কর বিপদ বলে মনে করছেন। ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন আমি একটু পড়তে চাই। তিনি বললেন যে তারা $29 মিলিয়ন মানে ৩৫০ কোটি টাকারও বেশি পেয়েছে। তার একটি চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম রয়েছে, আপনি এখানে থেকে $১০,০০০, ওখান থেকে $১০,০০০ করে পেতেন। মানে সেই ফার্ম, ছোট্ট একটি ফার্ম, মাত্র ২ জন সেখানে কাজ করেন, ১০,০০০ করে আপনারা $১০,০০০ করে আপনারা নিয়ে আসতেন। $১০,০০০ কত? হয়তোবা এখনকার সময়ে এসে সেটা ১১.৫ লাখ টাকার মতো বা ১১ লাখের মতো এরকম। এটা দিয়ে আপনারা চলতেন। হঠাৎ করে যখন আপনারা ৩৫০ কোটি টাকার বেশি পেয়ে যান, তারপর তিনি কি বলছেন? আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $২৯ মিলিয়ন পেয়ে গেলেন। অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র ২ জন মানুষ কাজ করেন। এবং এটা কিন্তু শেখ হাসিনার বক্তব্য নয় বা এটা কিন্তু আওয়ামী লীগের বক্তব্য নয়। এটা কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজে, তিনি তাদের একটি গভর্নরদের সঙ্গে একটি বৈঠক চলছিল। সেখানে তিনি নানান বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। দীর্ঘক্ষণ তিনি বক্তৃতা করেছেন। সেখানে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এবং সেখানে তিনি আরো বলেছেন যে মাত্র ২ জন মানুষ এখানে কাজ করে। তারপর তিনি বললেন যে মাত্র ২ জন মানুষ। আমি তো মনে হয় তারা এখন খুবই খুশি। তারা বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শীঘ্রই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে। এখানে তিনি একটা সার্কাস্টিক ওয়েতে তিনি বলেছেন যে বিশাল অর্থনৈতিক ম্যাগাজিনে তাদের ছবিও ছাপা হতে পারে, কারণ তারা হঠাৎ করে ধনী হয়ে গেছেন। বা এটা একটা স্ক্যাম হিসেবেও আসতে পারে হয়তোবা, আমি ঠিক জানি না। মার্কিন প্রেসিডেন্টের মুখের কথা তো আর হেলা ফেলার মতো করে কোনো কথা নয়। যদিও ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা বলা হয় যে আনপ্রেডিক্টেবল তাকে বলা হয়, কারণ তিনি বিভিন্ন বিষয় নিয়ে ছোলা তিনি কথা বলেন। অনেকটা তিনি ঠোঁট কাটা, অনেকটা এক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিছুটা মিল রয়েছে। একটু ঠোঁট কাটা স্বভাব তার রয়েছে। এবং আমরা দেখি যে এই কিছুদিন আগে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গেলেন, সেখানেও আপনারা জানেন যে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার এই পরিবর্তনে বা ক্ষমতার পালাবদলে ইউএসএইড এর কোনো ভূমিকা রয়েছে কিনা, ডিপ স্টেটের কোনো ভূমিকা রয়েছে কিনা, এমন প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। তখনও ডোনাল্ড ট্রাম্প যদিও সেটা অস্বীকার করেছেন যে ইউএসএইড বা ডিপ স্টেট এ ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত নয়, এবং তিনি এরপরে তিনি বলেছেন বাংলাদেশটা তিনি মূলত নরেন্দ্র মোদীর দিকে তিনি ছড়িয়ে দিয়েছেন। যদিও নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে সেখানে কোনো কথা বলেনি, তিনি উল্টো রাশিয়া ইউক্রেনে সেখানকার যে যুদ্ধ পরিস্থিতি এসব নিয়ে তিনি কথা বলেছেন। তো এখন হঠাৎ করে তাহলে কয়েকদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন আবার এত বড় বোমা বর্ষণ করলেন? এটা অনেক বড় একটি প্রশ্ন এখন। তার মানে কি বাংলাদেশের ক্ষমতার পালা বদলে
এই অর্থ কোনোভাবে প্রভাব বিস্তার করেছে? বা সেই দুইজন মানুষ কারা, যারা বাংলাদেশের ক্ষমতার পালা বদলে ইউসেড থেকে $29 মিলিয়ন অর্থ সাহায্য পেয়েছে? এটা তো শুধুমাত্র একটা তথ্য তিনি প্রকাশ করেছেন। এটা ছাড়াও তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতির পালা বদলে বা সেখানে ভোটার উপস্থিতি বাড়াতে সেখানেও আরো বেশি পরিমাণে অর্থ সহ নানান দেশে নানান রকমভাবে অর্থ ব্যয়ের তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জো বাইডেনের প্রশাসন যে কাজগুলো করেছে এটা তাদের জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে। কারণ এই টাকাগুলো তো আসলে জো বাইডেন বা বাইডেন প্রশাসন তাদের নিজেদের পকেট থেকে তারা দেয়নি। এগুলো আমেরিকান নাগরিকদের তাদের নিজেদের ট্যাক্সের টাকা, যেটা আমেরিকার জনমানুষের কল্যাণে ব্যয় হওয়ার কথা, সেটি এই যে বিভিন্ন দেশগুলোতে এগুলো ব্যয় হচ্ছে। এবং ডোনাল্ড লুর কথা আপনার নিশ্চয় মনে আছে, যাকে বরখাস্ত করেছে মার্কিন প্রশাসন, মানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসে তিনি পাকিস্তানের সরকার পরিবর্তন করে ফেলেন, ইমরান খানকে তিনি ক্ষমতাচ্যুত করিয়ে ফেলেন আপনারা জানেন। এবং ডোনাল্ড লু কিন্তু বেশ কয়েকবার তিনি ফ্রিকুয়েন্টলি তিনি বাংলাদেশ সফরে তিনি এসেছিলেন এবং তার কোনো প্রভাব রয়েছে কিনা সেটা এখন নতুন করে আবার আলোচনার তুঙ্গে তার প্রভাব নিয়ে। এবং এখন অনেকেই মনে করছেন শেখ হাসিনা যেগুলো অভিযোগ করেছিলেন সেগুলো একেবারে বাগাড়ম্বর কোনো কথা ছিল না, সেগুলো শুধুমাত্র শেখ হাসিনার প্রতিপক্ষকে আক্রমণের জন্য ছিল না, এবং এগুলার কিছু না কিছু ভিত্তি রয়েছে। এটা অনেকে ভাবছেন। আবার যারা এই পালাবদলে হয়তোবা সুবিধা ভোগী হয়েছেন তাদের জন্য হয়তোবা তাদের কপালে হয়তোবা চিন্তার ভাঁজ পড়তে পারে। কারণ যে দুজনের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেই দুজনের নাম তিনি এখনো মেনশন করেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেরকম আনপ্রেডিক্টেবল একজন পার্সন বা কাউকে পরোয়া না করার মতো মানুষ, তিনি হয়তোবা পরবর্তীতে এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতেই পারেন। এবং সেই ক্ষেত্রে দেশের মানুষ বা আমাদের দেশের মানুষ কিরকম ভাবে এটা রিয়াক্ট করে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এই $29 মিলিয়ন বাংলাদেশের ক্ষমতার পালা বদলে বা রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে বা গণতন্ত্র প্রতিষ্ঠায় কি ধরনের ভূমিকা, পজিটিভ বা নেগেটিভ ভূমিকা পালন করেছে বলে আপনাদের মনে হয় সেটি জানাবেন। আর একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে আমেরিকা কেন শুধু শুধু এত মিলিয়ন ডলার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দেবে? তাদের কোনো স্বার্থ ছাড়া কেন দেবে? এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।